আজকে প্রচন্ড গরম, সাথে রাস্তার বিরাট জ্যাম। পাশে দাঁড়িয়েছে একটা অ্যাম্বুলেন্স। জ্যামের পরতে ওটার তীব্র শব্দে সায়রেনে বাজলো। ব্যাস, সেজুতির মাথা রফা দফা। মাইগ্রেনের ব্যথা দরফানি শুরু করলো মুহূর্তেই। বাসায় পৌঁছাতে পৌঁছাতে 10:30 বাজলো। ক্লান্ত পায়ে সিঁড়ি বেয়ে উঠে বাসার কলিং বেল বাজালো। দরজা খুলো মিনিট খানেকের মাথায়। সেজুতি তখন নিচু হয়ে জুতো খুলছে। ওপাশের ব্যক্তিকে দুপায়ে দাঁড়ানো দেখে তৎপর মাথা উচালো। সঙ্গে সঙ্গে 440 ভোল্টেজের ঝাটকা খেলো একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে, ঠোঁটে প্রশস্ত হাসি। সে যদি তাকাতেই এক ভুরু উঁচু করে বলল, কি অবাক হলেন? অবাক হয়েছে মানে? এরকম অবাক সে আজকাল প্রায় হচ্ছে রুদ্রের সাথে থাকতে থাকতে। একদিন অবাক হতে হতে প্রাণটা ঠুস করে বেরিয়ে না যায়। সে যদি চোখে বিস্ময়, ভুরু কুচকে বলল, আপনি এখানে কি করে? ওপাশে যুবকটি বলে, আগে তো ভিতরে আসুন, তারপর বলছি না হয়। সে যদি ঘরের ভিতর ঢুকতে ঢুকতে বলল, আপনি কি করে এখানে এলেন? মানে আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে শেফালি এসে সেজুতির হাতে ঠান্ডা এক গ্লাস পানি ধরিয়ে দিয়ে গেল। কি হলো বলুন? যুবকটি মুচকি হাসলো, বলল, বাবা বলল আপাতত পানি খান। সে যদি ক্লান্ত ছিল এমনিতেও ঢকঢক করে পানি খেলো। যুবকটির দিকে তাকাতে মিষ্টি হেসে বলল, বসে কথা বলি। সে যদি বিরক্ত হলো এবার। এত রাগঢাকের কি আছে এখানে? যা বলবে। ছেলেটি এত গড়িমসি। সে যদি সোফায় বসলো। ছেলেটি বসলো সে যদি মুখোমুখি সোফায়। তখন বসার ঘরে হাজির হলো আমির। আমিরকে দেখতে ছেলেটি বলল, আপনার প্রশ্নের উত্তর না হয় আঙ্কেলই দিই। আমি সেজুতির দিকে ফিরতেই সেজুতি ধৈর্যহীন কণ্ঠে বলল, ওনাকে তুমি চেনো বাবা? চিনব না কেন? ওকে না চিনে পারা যায়? অবশ্যই অনেক বড় হয়ে গিয়েছে, ছোট ছোট চেহারা, এখন দাড়ি গজিয়েছে। আমি অবশ্য প্রথমে চিনতে পারিনি, পরিচয় দেওয়ার পরই বা চিনলাম। সে যদি ভুরুকুঞ্জ আরও গাঢ় হয়। মানে কি এমন পরিচয়? তুই চিনতে পারিসনি? আরে ও আবির, আমাদের আবির, তোর হোসেন আঙ্কেলের ছেলে। সে যদি চমকে তাকালো আবিরের দিকে। আবির মিটিমিটি হাসছে। মানে আপনি সেই আবির? ইয়েছ। এই জন্য তো বলি এত মিল চেহারা হয় কি করে? আমি তো বিশ্বাসই করতে পারছি না। তাহলে সিলেটে থাকাকালীন বলেননি কেন? কেন লুকিয়েছিলেন? আর তুমি তো সিঙ্গাপুরে ছিলে, সিলেট গেলে কি করে? মাত্র কটা প্রশ্ন সে যদি। আমি তো ভেবেছি তুমি প্রশ্নের জাহাজ বানিয়ে ফেলবে। আমির হাসলেন, বলেন, তোরা কথা বল, আমি আসছি একটু। আমিরের যাওয়া থেকে চোখ ফিরিয়ে আমি সেজুতিকে দেখল। মলিন কণ্ঠে বলল, এসেছিলাম তোমাদের সারপ্রাইজ দিতে, অথচ আঙ্কেলকে এভাবে দেখে আমি নিজেই সারপ্রাইজড। বাবাও আমাকে কিছু জানায়নি। সে যদি ঠোঁটে হাসিটুকু মুছে গেল। দীর্ঘশ্বাস ফেলে বলল, সবই ভাগ্য। আবির বুঝলো সেজুতির মন খারাপ হচ্ছে। উচ্ছ্বাল কণ্ঠে বলো, জানো সেজুতি, সিলেটের প্রথম দিন তোমাকে দেখে আমি কিন্তু ভীষণ অবাক হয়েছি। তোমাকে চেনা চেনা লাগছিল আমার। পরে তোমার বসের মুখে নাম শুনতে শিওর হলাম যে তুমি সেই আমির আঙ্কেলের মেয়ে সেজুতি। তারপর থেকে ইচ্ছে করে করে তোমার সামনে যেতাম কথা বলা ছুতো। দেখেছিলাম তুমি চিনতে পারো নাকি। ভাবলাম চিনতে পারোনি যখন তখন না হয় নাই বলি, একবারে ঢাকা ফিরে চমকে দেওয়া যাবে। আর বলে দিলে তো তোমার অবাক মুখটা দেখতে পেতাম না। তবে যাই বলো, তুমি কিন্তু আমাকে ছ্যাঁচড়া মনে করছিলে, ভাবছিলে তোমাকে লাইন মারছি। হাহা। আবির শব্দ করে হাসতে সে যদি লজ্জা পেল। সে তো সত্যি আবিরকে গায়ে পড়া ভেবেছে, তবে এত দূর নয়। প্রসঙ্গ এড়াতে বলল, সিঙ্গাপুর থেকে আগে ঢাকায় না ফিরে সিলেটে কেন? আবির বলল, সে কথা সময় হলে তোমাকে জানাবো, এখন নয়। সে যদি ঘাড় কাত করলো। অল্প সময় খোশ গল্প মজে উঠল দুজন। আমির হোসেন গলায় বন্ধু, একে অন্যকে বাসায় লাগামহীন আসা যাওয়া ছিল। সেই সূত্রে আবির ও সেজুতি ও বন্ধুত্ব হয়। আবিরের যখন 12 বছর তখন দেশের বাইরে পড়তে পাঠায় হোসেন। সেজুতি বয়স তখন নয়। আবিরের যাওয়া পুরোটা সময় সেজুতি কাঁদছিল। আবির তার একমাত্র বন্ধু, হোক 4 বছরের বড়, নাম ধরে ডাকতো বলে। আবির কোনো দিনও রাগ করেনি, হেসেছে, এখনও হাসে। ভীষণ শুভ্র ওর হাসি, দেখে মনে হবে কোনো পাপ নেই হাসিতে। আবির দেশ ছাড়ার পর ওদের আর কোনো যোগাযোগ হয়নি। কথা ছিল গ্রাজুয়েশন শেষ করে ফিরবে আবির, কিন্তু সেই অজান্তে ফিরতে চায়নি।
থাকতে চেয়েছে ওখানে, তাই হোসাইনও আর জোর করেনি। অনেকক্ষণ গল্প করার পর আবির বলল, সেজতি তুমি বরং ফ্রেশ হয়ে নাও, অফিস থেকে এসেছো, টায়ার্ড নিশ্চয়, তাই একটু বলা যায়। আঙ্কেল বললেন তোমার অফিস 8টায় শেষ হয়, তবে আজ দেরি করলে যে, কাজে অনেক প্রেশার। আরে না, ঢাকার রাস্তা জ্যামের কথা তো জানোই, লম্বা জ্যামে পড়েছিলাম। অবশ্যই অফিসের কাজ অনেক, কাল আবার একটা পার্টি রয়েছে, এখানকার ডেকোরেশন নিয়ে টুকটাক কথা বলছে বস। পার্টি কি উপলক্ষে? আমার কাজ বস ইমপ্রেস হয়েছে, তাই উনি এই পার্টি আয়োজন করেছেন। দারুণ তো, তার মানে কাল পার্টির মধ্যমণি তুমি, তবে তো আমিও যেতে পারবো, কি বলো? অবশ্যই, কেন নয়। সে যদি হঠাৎ মাথায় এলো আবিরের আহত হওয়ার কথা। আচ্ছা আবির, শুনলাম তোমাকে নাকি ছিনতাইকারী ধরেছিল। আবির মুখ কালো করে বলল, আর বলো না, এরকম অভিজ্ঞতা তাও বেড়াতে গিয়ে হবে, কে জানতো। আমি তো গাড়ি নিয়ে বেরিয়েছিলাম, হঠাৎ কোত্থেকে একটা পাথর এসে গাড়ির কাজ পড়ল, কাজ ভেঙে ক্ষান্ত হয়নি, ফাঁকা দিয়ে এসে পাথরটা পড়ল সোজা আমার কাঁধে। আকস্মাত সামলাতে পারিনি বলে গাড়ি লেগে যায় একটা গাছের সাথে। এরপর কয়েকজনের মুখোশে পড়া লোক এসে আমাকে টেনে নামালো গাড়ি থেকে। দুহাতে পায়ে কয়েকটা বাড়ি মারতেই আমি জ্ঞান হারাই। তারপর কিছু মনে ছিল না। জ্ঞান ফেলে দেখলাম একটা তাল পাতা ছাউনি দোকানের বেঞ্চিতে শুয়ে আছি, স্থানীয় তুলে এনেছে। এরপর ওনাদের মাধ্যমে হোটেলে ফিরলাম, তবে হোটেলে চিকিৎসা ব্যবস্থা বেশ ভালো, দুদিনই ফিট হয়ে গিয়েছি। দেখছো না, মজার কথা কি জানো, ছিনতাই করতে এসে আমার ফোন, ওয়ালেট কিছুই নেয়নি ওরা। বোধ হয় নেওয়ার আগে লোকজন চলে গেছে। বাই দ্য ওয়ে, তুমি কি করে জানলে? তোমার সাথে তো আমার তারপর দেখাই হয়নি। আবিরের কপালে ভাঁজ। সে যদি বলো, সেটা তো অনেক কথা, তুমি বসো, আমি চট করে ফ্রেশ হই, এসে বলবো। আচ্ছা। তখন সন্ধে। রেডিসন ব্লুতে গ্রাউন্ড ফ্লোরে লোক সমাগম, সেখানে পার্টি থ্রো করেছেন রুদ্র। বড় বড় অতিথিদের ভিড়, অথচ সে কখন থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছে রুদ্র। একটু পরপর চোখ বোলাচ্ছে হাত ঘড়িতে, কত গেস্ট আসছে, অথচ যার অপেক্ষায় সে কই। ঠিক সন্ধ্যা 7:20, গেটের সামনে সাদা রঙের একটি গাড়ি এসে থামলো। রুদ্র তাকালো না, যার জন্য দাঁড়িয়ে সে তো আর গাড়িতে আসবে না। অপর পাশ থেকে বলল, এই তো সেজতি চলে এলো। রুদ্র তখন চোখ উঠালো, সেজতিকে দেখে ধূপপোকানিটা কয়েকশো গুণ বাড়ল, জুড়িয়ে এলো দু চোখ। হাফ সিল্কের একটা কালো শাড়ি পরেছে সেজতি, চুলগুলো ছড়িয়ে আছে পুরো পিঠ, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, দুহাত ভর্তি রেশমি চুড়ি, আর কপালে ছোট একটা কালো টিপ। ব্যাস, এতেই যেন রুদ্র আত্মহুতি দেওয়ার মতো অবস্থা। শাড়িতে মেয়েটাকে সুন্দর লাগবে ভেবেছিল, কিন্তু এত সুন্দর লাগবে জানতো না, তাও এত সামান্য সাজে। সেজতিকে শাড়িতে দেখার লোভ অনেক দিনের, ভাগ্যিস মিথ্যা বলল, না হলে কবে দেখতো এরূপে কে জানে। সে যদি রুদ্র আর অপরকে দেখতেই এগিয়ে আসে, হেসে বলে, গুড ইভিনিং স্যার। রুদ্র ধ্যান ভাঙল, অন্যদিকে ফিরে বলল, অব্র উত্তর দিল, গুড ইভিনিং। আপনি একদম ঠিক সময় এলেন। সে যদি মৃদু হাসল, অব্র তো আর জানে না তার দেরি করার গল্প। রুদ্র এতক্ষণে নজর পড়ল গাড়ির দিকে, জিজ্ঞেস করলো, কার গাড়ি এটা? তখনই আবির বের হয়, পরনে ব্লু স্যুট। ভূত দেখার মতো চমকালো রুদ্র, এই লোক এখানে কি করে? প্রশ্নটা করে ফেলল। মিস্টার আবির এখানে, তাও আপনার সাথে? হাউ। সে যদি হাঁ করতে পাশ থেকে আবির বলে উঠল, হাই মিস্টার রুদ্র রোশন, আমাকে দেখে চমকে গিয়েছেন নিশ্চয়। রুদ্র ভুরু কুচকে বলল, কে আপনি? সে যদি ফ্যাকা চাকা খেয়ে যায়। এই কি অবস্থা আবিরেরও। দুজনের দিকে তাকে আবার রুদ্রর দিকে তাকায়। সে যদি মনে মনে বলল, একটু আগেই তো আবিরের নাম বললেন উনি, এরই মধ্যে ভুলে গেলেন। আজীব তো, এ আবার হয় নাকি? আবির নিজেকে সামলে নেয়, হেসে বলে, আমি আবির রহমান, সে যদি বাবার বন্ধু, ডাক্তার হোসেনের ছেলে। সিলেটে আপনার সাথে দেখা হয়েছিল, মনে পড়ছে? রুদ্র ভালো মুডটা জাস্ট বিগড়ে গেছে। এই ছেলেটা শেষে কিনা সে যদি বাবার বন্ধু, দুনিয়া
আর কেউ রইল না। গম্ভীর কণ্ঠে বলল, হতে পারে, আসলে অনেকের সাথেই তো রাস্তাঘাটে চলতে ফিরতে দেখা হয়, কিন্তু যাদেরকে মনে রাখার প্রয়োজন আমি তাদের বাইরে বাকি সবাইকে ভুলে যাই। রুদ্রর কথা স্পষ্ট অপমান। বেশ অপ্রস্তুত হয়ে পড়ল আবির। সে যদি রুদ্রর কথায় হোঁচট না খেয়ে পারছে না আবিরের সাথে এক দফা ঝগড়া অবধি করে লোক এখন বলছে তাকে মনে নেই। আশ্চর্য না? আবির নিজ স্বস্তিতা ফের ঠেকে ফেলল হাসিতে। বলল, গেস্টদের কি বাইরে দাঁড় করিয়ে রাখবেন আপনি, নাকি ভিতরে আসতে দেবেন? ইয়া শিওর, আসুন। আবির আর সে যদি ভিতরে ঢুকলো। রুদ্র সেদিকে কটমটো দৃষ্টিতে চেয়ে থেকে গলার টাই ঢিলে করল। এত গরম লাগছে কেন? মনে হচ্ছে শরীর থেকে আগুন বের হচ্ছে। কিসের আগুন এটা? হিংসে না তো? অব্র এতক্ষণ ছিল নীরব দর্শক। সেজতীরা আড়াল হতে কৌতূহলী কণ্ঠে বলল, ইনি কে ভাই? রুদ্র মুখ কালো হয়ে তাকালো। এই মুহূর্তে তার কথা বলতে ইচ্ছে করছে না। আবিরের নামে ছেলেটাকে এতটা হালকাভাবে নিয়ে এখন আবার পস্তাতে না হয়। সে বা কী করে জানবে যে ঘুরে ফিরে এই হবে সেজতীর আত্মীয়? উফ, কেমন চিপকে আছে সেজতীর সাথে। অব্র উত্তর না পেয়ে বুঝল ভাইয়ের মুড অফ, তাই বলল, সবাই তো এসে গেছে ভাই, পার্টি শুরু করি। রুদ্র মাথা নাড়ে। দুজনের ভিতরে আসে। অব্র চলে যায় সবার উদ্দেশ্যে কিছু বলতে, আর রুদ্র দাঁড়িয়ে থাকে এক কোণায়, একা একা, চোখ মন দুটোই সেজতী আর আবিরের উপরে। অব্র মাইকের অ্যানাউন্স করতে শুরু করলো। সংক্ষেপে সেজতী প্রশংসা আর তাদের কোম্পানি বর্ণনা দিল। রুদ্র বুদ্ধি আর স্কেলে দাঁড়িয়ে কোম্পানি কতটুকু এসেছে এই অল্প সময়ে, সেটাই ছিল মূল বিষয়। সাথে আজকের পার্টি থ্রো করা কারণটা বলল। একটা সময় স্টেজে মেইন পয়েন্টে অত্র সেজতীকে ডাকে। সেজতী কাঁপা কাঁপা কদমে সেখানে গিয়ে দাঁড়ালো। ঘন তালি বর্ষণ হয়। সবাই সমস্বরে কনগ্রাচুলেশন জানায়। সেজতী ভালো লাগার কান্না পেয়ে গেল। নিচে উষ্ট চেপে রেখে সংবরণ করলো নিজেকে। এত খুশি কখনো হয়নি তার। পরীক্ষার রেজাল্ট ভালো করলো নয়। একটু পর অদ্র রুদ্র কেউ ডাকলো। থমথমে মুখ নিয়ে হাজির হলো রুদ্র। পকেটে দুহাত গুজে সেজতীর পাশে দাঁড়ালো। সেজতী রুদ্রকে দেখলো কবার। সাদা শার্টের ওপর কালো কোট পরেছে রুদ্র। চুলগুলো পরিপাটি করে স্পাইক করা। সেজতী মনে মনে বলল, ছেলেদের একটু কম সুন্দর হওয়া উচিত মিস্টার বস। তোহা আপনার ওপর এমনি এমনি ক্রাশ খায়নি, এখনই না বুঝতে পারছি আমি। অতিথিদের করতালি একটু পর পর বাজছে। অত্র আরেকটু উদ্ধৃতমূলক কথার সবার মনোযোগ দিয়ে শুনছে। বাদ পড়ছে না আবিরও। রুদ্র মুখে হাসি নেই। ব্যাপারটা অন্যদের কাছে স্বাভাবিক, কিন্তু সে যদি এই নিয়ে চিন্তিত, কারণ তার সামনে রুদ্র হো হো করে হাসছে। তাহলে আজ কি হলো? যখন পার্টিতে এলো তখনও কি সুন্দর হাসি মুখে চেয়েছিল। চাঁদখানা বদন, এমন অমাবস্যা কেন? স্টেজে একটা বড় কেক আনা হলো। সে যদি এক হাত ধরে কেক কাটলো রুদ্র। একটা কথা বলল না। কেক কাটা শেষ হলে অব্র এক টুকরা রুদ্রকে খাওয়াতে নিলে সে হাত সরিয়ে দিল। বলল, আমার সুগার আছে, তুই খেয়ে নে। তারপরই গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে। সে যদি মন খারাপ লাগলো। সে এক টুকরো কেক হাতে তুলল রুদ্রকে খাওয়াবে বলে। সেখানে অব্রটা খেলো না। তার হাতে খাবে নাকি? অব্র সেজতীকে খাওয়ালো, সাথে অফিসের আরও বেশ কয়েকজন কর্মকর্তাকে। একসময় মাইক্রোফোনের ড্যান্স অফার করলো অব্র। সবাই তখন মেতে উঠল উত্তেজনা আনন্দে। সে যদি এদিক ওদিক তাকে রুদ্রকে খুঁজছে। এই লোকের যে কি হয় কে জানে। এদিকে শাড়ি পরে তার অবস্থা কাহিল। সচরাচর পরে না বলে অভ্যাস নেই, বারবার জুতো বাজছে। পার্টিতে এসে তো তার বিষম খাওয়ার উপক্রম হয়েছিল। পার্টি থিম নাকি শাড়ি, অথচ এখানে সে একাই শাড়ি পরে এসেছে। বাকি সবাই ওয়েস্টার্ন পরছে নিজেদের মতো করে। তাহলে রুদ্র তাকে মিথ্যে কেন বলো? নাকি পরে আবার থিম চেঞ্জ হলো? সে জানে না, হতে পারে। ইতিমধ্যেই সবাই নিজেদের কাপড় নিয়ে ড্যান্স শুরু করে দিয়েছে। উজ্জ্বল আলোটা নিভে সবুজ রঙের একটা টিমটিমে আলো জ্বলছে এখন। সাউন্ড সিস্টেম বাজছে অভিজিৎ সিংয়ের সফট গান। হঠাৎ পাশ থেকে কেউ বলে উঠল, কি হয়েছে সেজতী? সেজতী ঈশা কেঁপে উঠল আবিরের ডাকে। রুদ্রকে খুঁজতে গিয়ে আবিরের কথা বেমালন ভুলে গিয়েছিল। আস্তে করে বলো, কই কিছু না তো। তুমি এখানে কেন? যাও ড্যান্স করো। ড্যান্স কিভাবে করব? তুমি তো এখানে, চলো চলো।
এই না না আবির, আমি এসব পারি না। তুমি যাও না, আমাদের অফিসে কিন্তু অনেক সুন্দর সুন্দর মেয়ে আছে। সে যদি দুষ্ট হাসলো। আবির হেসে বলল, থাকুক, আমার দরকার নেই ভাই, আপাতত তুমি এলেই হবে। চলো তো। সেজদিকে টেনে টেনে নিয়ে চলল আবির। দূর থেকে এতক্ষণ সবটা দেখছে রুদ্র। রাগে ব্রহ্মতালু চলছে তার, হিস হিস করছে। সেজুতি এক হাত দিয়ে বুকের উপর আর নিজের হাতটা সেজুতির কোমরে রাখলো আবির। গা দুলে দুলে সবার সাথে তাল মিলিয়ে নাচতে শুরু করলো। সেজুতি অস্বস্তি হচ্ছিল, আবির বিদেশের মানুষ, তাই এগুলো ওর কাছে ভাত ডাল। কিন্তু সে তো অভ্যস্ত নয়। কেমন কেমন লাগছে, আবিরের খারাপ লাগবে এভাবে মুখে কিছু বলতেও পারছে না। হাত ইশারা করে একজন সার্ভেন্ট বয়কে ডাকলো রুদ্র। ছেলেটির হাতে ওয়াইন ভর্তি ট্রে। রুদ্র প্রথমে গ্লাসে চুমুক দিল। সেজুতির দিকে চেয়ে থেকে সেজুতির কাছে আবিরকে জাস্ট সাপের মতো মনে হচ্ছে তার, যেন পেঁচিয়ে ধরেছে মেয়েটাকে। সাপটাকে এক্ষুনি গিয়ে গলা চেপে মেরে ফেলতে মনে চাইছে রুদ্রর। একে 7-8 গ্লাস ফাঁকা করলো রুদ্র আবিরকে হিংসার চোখে দেখে দেখে, কিন্তু এত লাভ হচ্ছে না, রাগ তো কমছেই না। রুদ্র সেজুতির দিকে হেলে দুলে এগুলো গিয়ে দাঁড়ালো একদম আবির আর সেজুতির মাঝখানে। রুদ্রকে দেখে আবিরের বুক থেকে হাত নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো সেজুতি, কিন্তু আবির সেজুতির কোমর ছাড়ল না। রুদ্র রক্তবর্ণ চোখ সেদিকে তাকে আবির বুঝতে পেরে হাত সরালো। বলো, এনি প্রবলেম মিস্টার রওশন? উত্তর দিল না রুদ্র। যে হাত সেজুতি আবিরের বুকে রেখেছিল চেপে ধরল সেটা। সেজুতির চোখ উঠল কপালে। আবিরও বিস্মিত। রুদ্র কারো অভিব্যক্তি পাত্তা না দিয়ে টানতে টানতে সেজুতিকে নিয়ে হাঁটা ধরল সুইমিং পুলের দিকে। এত জোরে টানছে রুদ্র, সেজুতি তাল মেলাতে পারছে না। তার উপরে শাড়ি হুড়মুড় খেয়ে পড়তে নিচ্ছে কয়েকবার। রুদ্র রেগে আছে, সেজুতি টের পেয়েছে আগেই, কিন্তু কেন আর তাকে এভাবে নিয়ে যাচ্ছে বা কোথায়? গন্তব্য এসে সেজুতি হাত ছেড়ে দিল রুদ্র। নাকের পাটা আক্রোশ ফুলছে, রাগে ফোঁস ফোঁস করছে। শক্ত চল, লাল চোখ দেখে সেজুতি ঘাবড়াল। সে কি কোনো ভুল করলো? ভীত কণ্ঠে শুধালো, কিছু হয়েছে স্যার? পুরোটা শেষ করার আগে সেজুতি দুই বাহু চেপে ধরল রুদ্র, মিশে ফেল ওকে নিজের বুকের সাথে। চমকে ব্যথায় ভুলে গেল সেজুতি। রুদ্র ক্ষুদ্র কণ্ঠে বলল, আবিরের সাথে সময় কাটাতে আপনার অনেক বেশি ভালো লাগে, তাই না সেজুতি? কেমন বুকে হাত দিয়ে নাচছিল। ও আপনার কোমর কেন ধরছে? হয়, ওর স্পর্শ মজা পাচ্ছিলেন? না পেলে কেন কিছু বললেন না? নাকি পরপুরুষের স্পর্শ খুব এনজয় করেন আপনি? সেজুতি এতক্ষণ শান্ত হলো, কিন্তু রুদ্র নোংরা নোংরা কথায় রেগে মেগে আগুন। সে ঝাড়া মেরে রুদ্র হাত সরাতে চেষ্টা করলো, লাভ হলো না। রুদ্র গায়ে যেন অসুরের শক্তি অগত্যা রুদ্রর সাথে মিশে রইল ওভাবেই। সে যদি নিজেকে ছাড়াতে চেষ্টা করায় রুদ্র রাগ দ্বিগুণ বাড়ল। আগে থেকেও চেঁচে বলল, আমি ধরলেই আপনি নিজেকে সরাতে চান? কই, এতক্ষণ আবিরও তো ধরেছিল, একবারও তো ওরকম ছাড়াতে দেখলাম না আপনাকে। সম্পর্ক আপনাদের? হ্যাঁ বলুন। সে যদি সম্মতি। রুদ্র মুখ থেকে পাওয়া উৎসুক গন্ধ বুঝল রুদ্র আবার মদ খেয়েছে। সে যদি মেজাজ চটে গেল যেন, বারবার মাতলামি করতে তাকে পায়। বন্ধু হিসেবে রুদ্র মদ খাওয়া তার পছন্দ হলো না। সেজুতিকে নিরুত্তর কিছুতেই মানতে পারল না রুদ্র। যদিও আবিরের সাথে কিছু নাই, তবে তা বলছে না কেন? সেজুতিকে ঝাঁকালো রুদ্র, দাঁত পিষে বলল, কি হলো বলুন, কি চলছে আপনাদের মধ্যে? আবিরের সাথে এত ঘেঁষাঘেঁষি কিসের আপনার? কিসের এত ঢলাঢলি বলুন আমায়? সেজুতি ফুঁসে উঠল এবার। ভদ্রভাবে কথা বলুন, মুখে যা আসছে তাই বলতে পারবেন না আপনি? রুদ্র চিৎকার করে বলল, পারি, অবশ্য পারি, আপনার ব্যাপার তো সব পারি। আপনি আর আবিরের সাথে মিশবেন না, ওর ধারের কাছেও আমি আপনাকে দেখতে চাই না, ব্যাস। সে যদি অবাক হয়ে বলল, মানে আমি কার সাথে মিশবো আর কার সাথে মিশবো না সেটা আপনি বলে দেবেন? বন্ধু হয়েছি বলে আপনার হুকুমে আমার লাইফ চলবে? আর তাছাড়া কিসের এত অধিকার বোধ আপনার? আমি যার সাথে ইচ্ছে নাচবো আর যার সাথে ইচ্ছে মিশবো, যাকে ইচ্ছে ধরবো। কেন আপনি নিষেধ করবেন আমায়? কেন? বিকজ আই লাভ ইউ, ড্যাম ইট, আই লাভ ইউ। ভালোবাসা একটা মানবীয় অনুভূতি, একটা আত্মকেন্দ্রিক অভিজ্ঞতা। হাজার রকম ভালোবাসার মধ্যে পুরুষ আর নারীর মধ্যকার ভালোবাসা জগৎ সংসারে প্রণয় বলে সম্মোদিত, যার আক্ষরিক অর্থ প্রেম, ধীর হোক বা দ্রুত।
প্রেম কারো জীবনে বলে কই আসে না। প্রেম হয় দেখা ও চোখের ভালো লাগা থেকে, রাগ থেকে প্রেম হয়, প্রেম হয় অপমান থেকে, এমনকি লজ্জা থেকেও বসিত হয় প্রেমের বাড়িধারা। প্রেম লুকিয়ে আছে মানব সম্প্রদায়ের প্রতিটি ক্রমসমে, প্রতিটি রন্দে রন্দে। সুযোগ পেলেই সে জেগে উঠবে হুমায়ুন আহমেদ। ভালোবাসা মানে ভালোবাসা মানুষটার জন্য নিজের সমস্ত ইগোকে বিসর্জন দিয়ে তার কাছে আত্মসমর্পণ করা। জয়ের কাছে স্বীকার করা পরাজয়, ঠিক তেমনভাবে আজ পরাজিত রুদ্র ভালোবেসে হার মেনেছে সেজুতির কাছে। অবশেষে নিজেকে সংযত করতে না পেরে মনের কথা মুখ অবধি এনেছে। সেজুতির চোখের দিকে চেয়ে জানান দিয়েছে নিজের অভিব্যক্তি। দুজনের মধ্যে 1 ইঞ্চি দূরত্ব, কারো মুখে নেই কথা। সেজুতি বিস্মিত চোখে রুদ্রকে দেখছে। তার বাহুদয় এখনও রুদ্রের হাতে বন্দি। রুদ্র ধূসর দৃষ্টিতে একইভাবে তাকিয়ে আছে সেজুতির দিকে। তার উত্তপ্ত নিঃশ্বাস বাড়ি খাচ্ছে সেজুতির কপাল, সেজুতির চোখের পাতায়। এখনও তার নিঃশ্বাস হচ্ছে না কয়েক সেকেন্ডে আগে রুদ্র উচ্চারিত 3 শব্দে। অনিশ্চিত কাপা কণ্ঠে শুধালো, কি বললেন? সেজুতি বাহু চেপে আর একটু শক্ত করে নিজের সাথে মিশিয়ে নিল রুদ্র। ঠান্ডা স্বরে থেমে থেমে বলল, আই লাভ ইউ। এত সাবলীল তার আওয়াজ যেন পৃথিবীতে এই মুহূর্তে একটি সহজ সুন্দর বাণী আর দ্বিতীয়টি নেই। আমি আপনাকে ভালোবাসি সেজুতি, জানি না কবে থেকে, তবে বাসি, ভীষণ ভালোবাসি। রুদ্রের হাত ঢিলে হলো, ধ্যান সরে যাওয়া হয়তো সুযোগটা লুপে নিল সেজুতি। ধাক্কা মেরে রুদ্রকে নিজে থেকে ছাড়িয়ে দিল। আচমকা এত প্রবল ধাক্কা রুদ্র কয়েকবার পিছিয়ে গেল। অবাক চোখে তাকালো সেজুতির দিকে। হঠাৎই হু হা করে হেসে উঠল সেজুতি। সে হাসিতে স্পষ্ট বিদ্রুপ তাচ্ছিল ধিক্কার। রুদ্র চমকালো সেজুতির ব্যবহারে। সেজুতি হাসছে, অথচ কোঠর ভর্তি টলমলে অশ্রু। নিজেকে কি ভাবেন মিস্টার রুদ্র রওশন চৌধুরী? হোয়াট ডু ইউ থিঙ্ক টু ইয়োরসেলফ? টাকা আছে বলে যখন যার সাথে যেমন ইচ্ছে তেমন ব্যবহার করবেন আপনি? আমার সাথে এমন নিম্নমানের মজা করার সাহস কোথা থেকে এলো আপনার? বেতনভুক্ত কর্মচারী বলে আপনার সব অসম্মান সহ্য করে যাব এমনটা কিন্তু নয়। রুদ্র এগিয়ে আসতে নিলে সে যদি হাত উঁচু করে বলো, দূর থেকে কথা বলুন, আমি কানে শুনতে পাই। সে যদি কঠিন স্বর, কঠিন মুখ। রুদ্র দাঁড়িয়ে যায়, মোলায়েম কণ্ঠে বলে, সে যদি আমি আপনার সাথে মজা করছি না, আমি সত্যি আপনাকে ভালোবাসি। সে যদি আবার হাসলো, ভুরু বাঁকিয়ে বলল, ভালোবাসেন? ইয়া আল্লাহ, মিস্টার রুদ্র রওশন কিনা ভালোবাসে আমার মতো মেয়েকে? আদৌ এটা বিশ্বাসযোগ্য? আর তাছাড়া ভালোবাসি তো বললেন, ভালোবাসার মর্ম বোঝেন আপনি? বোঝেন এর গভীরতা? ইচ্ছে হলো ভালোবাসি বলে দেওয়া যায় না। ভালোবাসা কি শুধু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের এর মধ্যকার সম্পর্ক? মনে করবেন না খুব তুচ্ছ কারণে কাউকে ভালো লাগলেও ভালোবাসা তো সহজ নয়। ভালোবাসা এমন এক বস্তু যাকে ভালোবাসলে পুরো পৃথিবী বিপক্ষে গিয়ে হলেও শক্ত করে তার হাত ধরে রাখা যায়। যাকে ভালোবাসলে সব ছুঁড়ে তাকে নিয়ে দূরে কোথাও পালিয়ে যাওয়ার যায়। যার কাছে থাকা মানে আমি সবচেয়ে নিরাপদ, যাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, যার প্রতি নির্ভর হয়ে পথ চলা যায়। আচ্ছা আপনি বলুন না, আদৌ কি আপনি এসবের যোগ্য? যে ছেলে জামা কাপড়ের মতো বেড পার্টনার চেঞ্জ করে তাকে আর যাই হোক বিশ্বাস করা যায় না, তার মধ্যে চরিত্র ছিটে ফোটা নেই, তাকে নির্ভর করে পথ চলা তো দূর, কয়েক সেকেন্ড তার সামনে দাঁড়িয়ে থাকলেও ভয় লাগে। আর সেখানে ভালোবাসা তো কোনোই প্রশ্নই আসে না। একটু থেমে, আপনি চাইলে টাকা দিয়ে অনেক কিছু পেতে পারেন, সেই ক্ষমতা আপনার আছে, কিন্তু ভালোবাসা পাওয়ার মতো গুণ বা যোগ্যতা আপনার মধ্যে নেই। তাই অহেতুক নিজেকে প্রহসনের শিকার নাই বা বানালেন। আপনার মতো মানুষ এমন পবিত্র শব্দ উচ্চারণ করলে এর অপমান বই কিছুই হবে না। পরিস্থিতির শিকার হয়ে আপনার সাথে রাত কাটিয়েছিলাম বলে কোনো সস্তা পণ্যের সাথে আমার তুলনা করাটা ভুল হবে আপনার। প্রয়োজন হলে কুমারী থেকে যাব, তাও কোনো দুশ্চরিত্রবান লোকেকে নিজের জীবনে জায়গা দেব না।
রুদ্র স্তব্ধ। সেজুতির মনের মধ্যে তাহলে এত নোংরা ধারণা তাকে নিয়ে, এতদিনে ভালো ব্যবহার, নিছক অভিনয়। সে যদি তাকে ঘৃণা করে, হ্যাঁ করেই তো, না হলে এভাবে বলতো না নিশ্চয়ই। সে যদি রুদ্রের পাথর বনে যাওয়া মুখের দিকে তাকালো। একবার ওনার সোজা বেরিয়ে গেল পার্টি হাউস ছেড়ে। স্থির হয়ে সেখানে দাঁড়িয়ে থাকলো রুদ্র। এতটা অপমান আজ অবধি তাকে কেউ করেনি। এই মুহূর্তে পুরো পৃথিবী জ্বালিয়ে দিতে ইচ্ছে করছে। ভালোবেসে কি অন্যায় করে ফেললো তাহলে? নিজেকে অনেকবার অনেক রকমভাবে নিয়ন্ত্রণ করে রেখেছিল, যাতে আর যাই হোক নিজের মনের কথাগুলো মুখ অবধি চলে না আসে। অথচ রাগের বশে আর সত্যি বলে ফেললো। কিন্তু তার পরিবর্তে কি পেল? উপহাস, ধিক্কার। এখন তো নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে। কিন্তু একটা কথা এই মেয়ে সত্যি বলেছে, এখন না হোক কয়েক মাস আগ অবধি রোজ রাতে নিত্য নতুন সহ্যসঙ্গী পাল্টিয়েছে সে। তাই বলে কি নিজেকে সূত্রে কাউকে ভালোবাসা যায় না? যায় তো। এই যে রুদ্র বাসলো, তবে কেন মেয়েটি ফিরিয়ে দিল তাকে? রুদ্র পুলের সবুজ পানি চোখ রাখলো। দুপা এগিয়ে এসে পুলের কিনারায় দাঁড়ালে পানিতে ভেসে উঠল তার স্বচ্ছ প্রতিচ্ছবি। রুদ্র নিজেকে প্রতিবিলম্বে প্রশ্ন করল, আমি কি সত্যি ভালোবাসা পাওয়ার যোগ্য নয়? রুদ্র চোখ জ্বলছে, চোখের কোণে চিকচিক করছে অশ্রুকণা। কত বছর পর সে কাঁদছে ঠিক মনে করতে পারল না। পানিটুকু আঙুলে ডগায় এনে চোখের সামনে ধরল। একটা মেয়ের জন্য আজ তার চোখে পানি, তাও তার থেকে প্রত্যাখ্যান হওয়ার কারণে সত্যি নিজেকে বড্ড বেশি প্রহসনের শিকার বানালো। বিছানার উপর মাথা চেপে ধরে বসে আছে সেজুতি। প্রচণ্ড মাথা ব্যথা করছে। রাগে দুঃখে পুরোটাই পথ কাঁদতে কাঁদতে এসেছে, যার ফলে এই ব্যথা। রুদ্রর আচরণগুলো যতবারই মনে পড়ছে ততবারই রাগে শরীর গিজগিজ করছে। শেষমেশ এরকম একটা বিষয় নিয়ে মজা। আদৌ কি এই লোকের ভালোবাসার কিছু বোঝে না। এরা শুধু জানে মেয়েদের বিছানায় নিতে। ভালোবাসা তো তাদের কাছে এরই একটা অংশ। কিন্তু তার সাথে কেন? সে নিজেও তো রুদ্রের সহ্যসঙ্গী ছিল এক রাতের। তারপর নাকি রুদ্র আর কোনো মেয়ের দিকে ফিরে তাকায় না। তাহলে কেন ভালোবাসার কথাটা বলল তাকে? কে জানে, হয়তো চাকরি দেওয়ার মতো একটা নতুন কোনো ফাঁদ। রুমের মধ্যে কারো পায়ের শব্দ পেল সেজুতি। চোখ তুলে দেখলো আবির এসেছে। সেজুতি খারাপ লাগলো। ইস, এই ছেলেটা তার সাথে পার্টিতে গিয়েছিল, আর সে কিনা ওকে রেখে চলে এলো। আসার আগে বলা পর্যন্ত আসলো না। আবিরের মুখে চিন্তার ছাপ। উদ্বিগ্ন কণ্ঠে বলো, সেজুতি কি হয়েছে? পার্টি ছেড়ে ওভাবে চলে এলে? এমনি শরীরটা ভালো লাগছে না, মাথা ব্যথা হচ্ছে। কমেছে এখন একটু? আবির সেজুতির পাশে এসে বসলো। প্রশ্ন করলো, কিন্তু তোমার বস তোমাকে ওভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? জানো, আমি যখন ওদিকটা যেতে চাইছিলাম, মিস্টার রুদ্র ভাই আর কি যেন নাম, ও হ্যাঁ মিস্টার অব্র, উনি আমাকে আটকে দেন। তাই বাধ্য হয়ে ওখানে দাঁড়িয়ে অপেক্ষা করতে হলো আমাকে। সে যদি নিচু কণ্ঠে বলো, সরি আবির, আসলে আমি তোমাকে রেখে চলে এলাম। এটা এমন কোনো ব্যাপার নয়। শরীর খারাপ লেগেছে, এসে ভালোই করেছো। আমি তোমাকে খুঁজেছি অবশ্য। পরে আঙ্কেলকে ফোন করি জানতে পারলাম তুমি বাসায় চলে এসেছো। কিন্তু কি জানো, তোমার বসের রাগ দেখে আজ আমি সত্যি আশ্চর্যিত হয়ে গেছি। বাবারে, কি তেজ লোকটা। সে যদি ভুরু কুচকালো। উৎসুক কণ্ঠে বলো, কেন, কি হয়েছে? কি করেছে উনি? সে যদি প্রশ্নে আবির আগ্রহ পেল। বলো, কি করেনি তাই বলো। প্রথমে তো তোমাকে ওভাবে টেনে নিয়ে গেল, তার কিছুক্ষণ পর এসে সবার সামনে পার্টির সমস্ত জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করলেন। ওনার ভাই অব্র আরও কজন মিলে ধরে রাখতে পারছিলেন না কিছুতেই। আর কি চেঁচাচ্ছিলেন। এমন ক্ষিপ্ত লোকের আন্ডারে কিভাবে কাজ করো তুমি? সে যদি মনে মনে বলো, আমার ওপর রাগ তাহলে এভাবে মিটিয়েছে। মুখে বলো, কি আর করার, সবই ভাগ্য। আবির দুদিকে মাথা নেড়ে বলো, না, এটা বললে চলবে না। তোমার ওখানে চাকরি করার দরকার নেই, তুমি বরং ছেড়ে দাও ওটা। আরে বাবা, আমি আর ড্যাড তো রয়েছি, তোমাদের দুজনের খেয়াল রাখতে আমরাই যথেষ্ট। সে যদি মৃদু কণ্ঠে বলো, সেটা আমি জানি, কিন্তু আমি আত্মনির্ভরশীল হতে চাই, নিজে কিছু করতে চাই। অনেক তো সাহায্য নিয়েছি তোমাদের, এবার না হয় আমার মতো করে বাবাকে দেখি। নিঃশ্বাস ফেলে বলো, বেশ, তা করো, কিন্তু ওই রুদ্র রোশনের আন্ডারে নয়। যদি একান্তে চাকরি করতে হয় তবে আমার অফিসে করো, না হয় কিন্তু আর কোনো
কিন্তু শুনবো না আমি সেজুতি। আমার এই কথাটা অন্তত শুনতে হবে তোমাকে। কাল কি জব ছাড়ছো তুমি? ওকে, সেজুতি মনে মনে বলল। কাল ওই জবটা আমি এমনিতেও ছাড়বো। আর যাই হোক, এত কিছুর পর ওই লোকের আন্ডারে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।